আচ্ছা দেখ, আজকে হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের ক্লাস 6। দেখ, আমরা আজকে আগের দিন আজ ক্লাসে আমরা স্যাস পড়েছি, বা অ্যাকচুয়ালি স্যাসটা কমপ্লিট করেছি, আগের দিনই শুরু করেছিলাম, তার আগের দিন। আজকে পড়বো হচ্ছে প্যাস, যেটাকে বলছি প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস। প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস। প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস বলতে বলা হচ্ছে কিছু কম্পিউটিং প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম বলতে বলছি হচ্ছে কম্পিউটিং প্ল্যাটফর্ম, যেমন ধর হার্ডওয়্যার, তারপর ওএস বা লাইব্রেরিজ, এগুলো হচ্ছে এক একটা কম্পিউটিং প্ল্যাটফর্মস। দেখ, প্ল্যাটফর্মের সার্ভিসে কি করা হয়, প্ল্যাটফর্মের সার্ভিসে আমরা পুরো একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করি ইউজারকে। যে যে প্ল্যাটফর্মটার উপরে ইউজার কি করে, ওই প্ল্যাটফর্মটার উপরে ইউজার বিভিন্ন রকম কাজ করে, বা ওই প্ল্যাটফর্মটাকে উপর বেস করে ইউজার তার যা যা কাজ করার সেগুলো করে। সফটওয়্যার সার্ভিসে আমরা কি করছিলাম, আমরা কোনো একটা সফটওয়্যার ইউজারকে প্রোভাইড করছিলাম থ্রু ক্লাউড, তাই না? বা ক্লাউডে ঢুকে সে সেই সফটওয়্যারটাকে অ্যাক্সেস করতে পারছিল। এখন ক্লাউডে ঢুকে সে একটা প্রপার পুরোপুরি একটা প্ল্যাটফর্মকে অ্যাক্সেস করতে পারছে, একটা বড় একটা প্ল্যাটফর্ম, যেখানে আমি আমার হয়তো অনেক কিছু পাচ্ছি। সেই প্ল্যাটফর্মটা আমাকে হার্ডওয়্যার দিচ্ছে, মানে হার্ডওয়্যার বলতে কিছু স্টোর করার ক্ষমতা দিচ্ছে, কারণ হার্ডওয়্যার কিছু একটা প্রোভাইড করছে। সেই প্ল্যাটফর্ম আমাকে একটা ওএস প্রোভাইড করছে, লাইব্রেরি প্রোভাইড করছে যদি দরকার হয়, আরও অনেক জিনিসপত্র প্রোভাইড করতে পারে। ইনফ্যাক্ট একটা প্ল্যাটফর্ম যখন তার মধ্যে সেই সফটওয়্যারসও থাকবে নিজস্ব কিছু, তাহলে সেগুলো অনেক কিছু প্রোভাইড করছে। তাহলে প্ল্যাটফর্মের সার্ভিস মানে আমি পুরো একটা বানানো প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছি ইউজারকে তার সার্ভিসের জন্য, মানে সে একটা প্ল্যাটফর্মকেই হায়ার করছে সেটাকে ইউজ করবে বলে। বোঝা যাচ্ছে? তাহলে এটাকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস। প্ল্যাটফর্ম বলছে ইট অফার্স রান টাইম এনভায়রনমেন্ট ফর দ্য অ্যাপ্লিকেশনস। কি বলছে, বলছে ইট offers runtime environment for the applications. It offers runtime environment for the application. Runtime মানে কি, মানে আমার যে প্ল্যাটফর্মটা পাচ্ছি সেই প্ল্যাটফর্মটা কিন্তু রানিং, মানে রানিং বলতে যে তুই সেটা কিন্তু ক্লাউডে পাচ্ছিস, থ্রু ইন্টারনেট কিন্তু সেটাকে অ্যাক্সেস করছিস। সেটা কিন্তু কোথাও স্টোর হিসেবে রাখা নেই, যে একটা কোথাও স্টোর করা রয়েছে সেটাকে আমি গেলাম, গিয়ে অ্যাক্সেস করলাম, সেখানে কিছু কাজবাজ করলাম, তারপর ফিরে এলাম, তা কিন্তু নয়। এটা কিন্তু বেসিক্যালি একটা রানিং প্রোগ্রাম, এবার এনভায়রনমেন্ট আমাকে প্রোভাইড করছে। এবার রানিং এনভায়রনমেন্ট মানে যেমন ধর আমার ক্লাউডের মধ্যে একটা নতুন ওএসের ভিতর ঢুকছি, আমরা সেই ওএসটা তো ক্লাউডের উপর রান করছি, এবার ক্লাউডে গিয়ে আমি অ্যাক্সেস করছি অবশ্যই থ্রু ইন্টারনেট, তাই না? তাহলে মানে এটাকে আমি রান টাইম এনভায়রনমেন্ট কেন বলছি, কারণ এটা অলরেডি এনভায়রনমেন্টটা অলরেডি রানিং অন ক্লাউড বলতে পারিস, বা রানিং অন ইন্টারনেট। মানে এটা ইন্টারনেটে রান করছে বলেই তো ওই যে জায়গাটাকে তুই অ্যাক্সেস করতে পারছিস। যেমন ধর কোনো একটা ওয়েবসাইট যখন আমরা হিট করি, মানে ধর কোনো একটা ওয়েবসাইট সার্চ করি, ধর একটা ফেসবুক যে ওয়েবসাইটটা, ফেসবুকের ওয়েবসাইট যখন আমি সার্চ করছি বা সেটাতে ক্লিক করছি, তখন আমি সরাসরি ওই ওয়েবসাইটে ঢুকে যাচ্ছি, তাই না? এবার এই ওয়েবসাইটটা যদি রানিং না থেকে ডাউন থাকে, তাহলে আমাকে কি বলবে, তাহলে আমাকে ধর 404 এরার দেবে, বা মানে কিছু একটা এরকম টাইপের এরার দেবে যে ইটস নট রিচেবল বা ওয়েবসাইট নট রিচেবল, এরকম কিছুটা এরার দেবে। যেহেতু সেটা রানিং নয়, কোনো কারণে হয়তো ডাউন আছে, ডাউন থাকতেই পারে, সার্ভার ডাউন থাকতেই পারে, সেটা ডিফারেন্ট কেস।
বাট যদি রানিং না থাকে, রানিং যদি না থাকে তাহলে আমাকে কিছু না কিছু একটা এরার শো করবে যে ওই ওয়েবসাইটটাতে তোমাকে নিয়ে যেতে পারছি না, তার একটা কোনো একটা এরার্স। তো সেই এরার্সগুলো থাকতে পারে। তার মানে রান করছে বলতে সেটা প্রপারলি, মানে ইন্টারনেটে সেটা অ্যাক্সেসেবল, তার মানে সেটা প্রপারলি রান করছে। তাকে সেই অ্যাপ্লিকেশন বল বা সেই ওয়েবসাইট বল, সেখানে যা যা কাজ হওয়ার কথা সেগুলো অ্যাজ এক্সপেক্টেড হচ্ছে, তাই জন্য আমরা সেটাকে ধর রানিং বলছি। তো এবার সেমভাবেই তাহলে রান টাইম এনভায়রনমেন্ট বলতে একই জিনিস বোঝাচ্ছি। যেহেতু একটা ওয়েবসাইট হচ্ছে শুধুমাত্র একটা, মানে বলতে পারি সেটা জাস্ট একটা ওয়েবসাইট, তার মধ্যে অনেক কিছু জিনিসপত্র নেই বা অনেক তার বেশ কিছু ডিপেন্ডেন্সিস নেই, যেটা ক্লাউডের ক্ষেত্রে থাকে। যে একটা পুরো এনভায়রনমেন্ট আমি প্রোভাইড করতে চাইছি, মানে ধরতে পারি সেটা পুরোপুরি একটা কম্পিউটারের মেশিন এনভার প্রোভাইড করে দিচ্ছি, তো তার জন্য নিশ্চয়ই আমার অনেক বেশি ক্রিটিক্যালিটি থাকবে, তাই না? সেটাকে রানিং রাখাটাও অনেক কি বলবো, রাখাটাও তো অনেকটা বড় ব্যাপার, সেটা সেখানেও অনেকটা ইম্পর্টেন্ট কাজ বলতে পারি সেটাও। তো তো সেটাই আর কি, যে এই প্যাসের ক্ষেত্রে যে প্ল্যাটফর্ম সার্ভিস আমি প্রোভাইড করছি আমার কাস্টমারকে, তো সে কিন্তু একটা রান টাইম এনভায়রনমেন্ট পাচ্ছে। যে এমন না তুই লগ ইন করলি বা তোর ক্লাউড আইডিতে, ধর তোর ক্লাউডে ঢুকবি, তুই ঢুকলি লগ ইন টগ ইন করে ঢুকলি, ঢুকে দেখলি যে তোকে বললো যে এটা এখন রানিং নেই, চলছে না, তুমি অ্যাক্সেস করতে পারবে না। তো এটা কখনো হবে না, কারণ তোকে প্ল্যাটফর্ম প্রোভাইড করাচ্ছে, মানে প্যাসে তুই সার্ভিসটা নিচ্ছিস, তার মানে তুই এটা জেনে শুনেই নিয়েছিস যে এই সার্ভিসটা সবসময় রানিং থাকবে, আর তুই যখন ইচ্ছে সেটাকে সেটাকে ইউজ করতে পারবি। ঠিক আছে, বোঝা গেছে তাহলে যে কেন আমি রান টাইম এনভায়রনমেন্ট বলছি এটাকে। আচ্ছা, আবার বেসিক্যালি provides platform to develop application. আবার বলতে পারি যে এটা তোকে মানে এই যে প্ল্যাটফর্মটা তোকে প্রোভাইড করা হচ্ছে, এই প্ল্যাটফর্মটা কিন্তু তোকে আবার অন্যান্য অ্যাপ্লিকেশনও ডেভেলপ করতে পারিস তো এই প্ল্যাটফর্ম থেকে। কারণ এটা দেখ, এখানে যে প্ল্যাটফর্মটা প্রোভাইড করা সেটা, সেখানে ধর তোকে একটা ওএস প্রোভাইড করা হলো, তো যদি তোর একটা ওএস থাকে, তুই ওএসের উপর আরামসেই নিশ্চয়ই অন্য কোনো ডেভেলপ করতে পারিস, অন্য কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারিস। তাহলে সেই যে প্ল্যাটফর্মটা তোকে দেওয়া হচ্ছে, সেখানে নিশ্চয়ই কোনো সফটওয়্যারও থাকতে পারে, কিছু ডেটাবেস থাকতে পারে, বা অন্য কোনো লাইব্রেরি থাকতে পারে। তো সব কিছু মিলিয়ে যে তোকে একটা কাজ করার জন্য, মানে বলতে পারি যে তোকে একটা নতুন জিনিস, মানে ধর কী করে বোঝাই, মানে ধর তুই একটা নতুন ল্যাপটপ কিনেছিস, বাট ল্যাপটপটাতে আগে থেকেই সব করা আছে, মানে তুই ল্যাপটপটা খুললেই দেখছিস তোর ওএসটা রানিং আছে, তোকে ওএসে কিছু ইনস্টল করতে হচ্ছে না, তোকে কোনো অথেন্টিকেশন করতে হচ্ছে না, তোকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হচ্ছে না, কোনো কিছু লাইসেন্স নিতে হচ্ছে না, মানে মানে জাস্ট সব রেডি। মানে জাস্ট ল্যাপটপটা কিনে টাকাটা দিলি, তুই ল্যাপটপ পেলি, ল্যাপটপ খুলে দেখলি যে তুই এক্ষুনি কাজ করতে পারিস ল্যাপটপটাতে, বা ওটা নেট কানেকশন করা আছে, ওটা ব্রাউজার আপলোড করা আছে, মানে মানে সব আছে। মানে এরকম যদি তোকে একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করে দেওয়া হয় সাথে সাথে, তুই অ্যাক্সেস, মানে ইনফ্যাক্ট আমরা নতুন একটা ফোন কিনলেও আমাকে সেখানে অনেক কিছু সেটিংসে ইনস্টল করতে হয়, তাই না? অনেক রকম অথেন্টিকেশন করতে হয়, এটা ওটা অ্যাড করতে হয়, অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, তারপরে ইনফ্যাক্ট আমার যে ফোনের ওএস সেটাও নিজে থেকে আপডেট হয়, বা সেটাকে সেটা নিজের ইনস্টলেশন চায়, এরকম অনেক প্রসেস ফলো করতে হয়, তাই না? যখনই আমরা নতুন একটা কিছু ডিভাইসকে অ্যাক্টিভেট করি বা সেখানে কাজ শুরু করি। তো প্ল্যাটফর্ম অ্যাজ সার্ভিস হচ্ছে তার ঠিক পুরোটাই উল্টো। এক্ষুনি যে এক্সাম্পলটা দিলাম, যেমন তুই ল্যাপটপটা খুলেই দেখতে পারলি যে সব কিছু আছে, তোকে কিছু করতে হবে না, তুই জাস্ট ল্যাপটপটা খুলেই তুই কাজ শুরু করতে পারিস। তো এইরকম আমাকে একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করছে, আর সেরকম প্ল্যাটফর্ম যদি আমাকে প্রোভাইড করে তাহলে সেখানে আমার তো নতুন যদি অ্যাপ্লিকেশন আমি ডেভেলপ করতে চাই তাহলে সেটাও খুব ইজি, কারণ আমার তো সব রেডি আছে, আমি জাস্ট চাইলেই কাজ শুরু করে দিতে পারি। এরকম একটা ব্যাপার, তাই জন্যই বলা হচ্ছে যে বেসিক্যালি প্রোভাইডস প্ল্যাটফর্ম টু
ডেভেলপ অ্যাপ্লিকেশন। তাহলে এই যে প্যাস যেটা আমাকে দিচ্ছে, তাতে আমি সাথে সাথে ডেভেলপও করে দিতে পারি কোনো অ্যাপ্লিকেশন যদি আমি চাই আর কি। মানে ধর আমাকে তাহলে কি কি দিচ্ছে, ধর এটা এরকম অপারেটিং সিস্টেম দিল, সিস্টেম দিচ্ছে, ওয়েব অ্যাপ্লিকেশন দিচ্ছে, ডেটাবেসও দিতে পারে, তাই না? ডেটাবেসও থাকতে পারে ভিতরে আগে থেকেই। তো এই পুরো জিনিসটাকে মানে যে প্ল্যাটফর্ম থেকে আমি এই সব জিনিসগুলো এক জায়গায় পাচ্ছি, সেটাকেই আমি বলছি ব্যাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার প্ল্যাটফর্মের সার্ভিস। যে আমি যদি প্ল্যাটফর্মের সার্ভিস চাই, তাহলে এই সব জিনিসই আমার কাছে আমাকে প্রোভাইড করা হচ্ছে, তারপরে গিয়ে আমি আমার কাজটা শুরু করছি। ঠিক আছে, বুঝে গেছে? যেমন ধর এক্সাম্পল যদি বলি, ধর গুগল অ্যাপ ইঞ্জিন, গুগল অ্যাপ ইঞ্জিন থেকেও তুই করতে পারিস, লাগবে না? গুগল অ্যাপ ইঞ্জিন থেকে, বা ধর force.com, এই এই জিনিসগুলো কী করে, গুগল অ্যাপ ইঞ্জিন বা force.com, এরা অ্যাকচুয়ালি হেল্প করে, বলতে পারিস যে ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা যায় এইগুলো দিয়ে অনলাইনে। মানে অনলাইনে তুই চাইলে এই এক্সাম্পলগুলো ইউজ করে গুগল অ্যাপ ইঞ্জিন দিয়ে আমরা কি করতে পারি, অনলাইন কোনো ওয়েব অ্যাপ্লিকেশনকে ক্রিয়েট করতে পারি। তাই জন্য বলা হয় এরা কি করছে, হেল্পস দ্য ইউজার টু ক্রিয়েট ওয়েব অ্যাপ্লিকেশন অনলাইন। ঠিক আছে, তাহলে আমি এইগুলো দিয়ে, এক্সাম্পলগুলো দিয়ে আমি অনলাইনে ওয়েব অ্যাপ্লিকেশন কিন্তু ক্রিয়েট করে দিতে পারছি। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তার মানে আমার যদি এখানে ইউজার বলি, যে অ্যাকচুয়ালি ইউজ করছে এই প্যাসটা, যে তার মানে ইউজার কি করছে, ইউজার এই প্যাসে লগ ইন করছে। ঠিক আছে, লগ ইন করছে, আর এই প্যাসটা প্রোভাইড কে করেছে ইউজারকে, কোনো এক ক্লাউড প্রোভাইডার, কোনো এক ক্লাউড প্রোভাইডারের কাছ থেকে ধর হয়তো এই সার্ভিসটা কিনেছে ইউজার, তো কোনো একটা ক্লাউড প্রোভাইডার তাকে এই প্যাস সার্ভিসটাকে দিয়েছে। সেখানে লগ ইন করে ও ধর ডাইরেক্টলি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে চায়, তাহলে ও ডাইরেক্টলি লগ ইন করলো, লগ ইন করে অথেন্টিকেটেড হয়ে তারপর ধরো কোডিং করা শুরু করেছে কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর জন্য। এইভাবে ধর কাজটা হতে পারে। দেখ ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? আচ্ছা, এবার দেখবো হচ্ছে প্যাসের বেনিফিটস। এখানটায়ও ঠিক আছে, এখানে লেখা যায়, বেকার একটা পেজ পেস্ট করার কোনো মানে হয় না।
দেখি তাহলে বেনিফিটস কী আছে। বেনিফিটস, ফার্স্ট যে বেনিফিটসটা হচ্ছে সেটা হচ্ছে লোয়ার কস্ট। দেখ এখানে কস্টটা কেন কম হচ্ছে, প্যাসের ক্ষেত্রে তুই কী করছিস, তুই তোর ক্লাউড কোনো এক প্রোভাইডারের কাছে যাচ্ছিস, যে গিয়ে তাকে বলছিস যে আমাকে একটা প্ল্যাটফর্ম দিন যেখানে আমি যেখান থেকে আমাকে কোনো কাজ করতে হবে না, আমি ডাইরেক্ট আমার অ্যাপ্লিকেশন বানাই বা অন্য কোনো কাজ করি, বাট যাই করি না কেন আমি একটা প্ল্যাটফর্ম চাই আর কি, এই সার্ভিসটা চাই, প্যাস সার্ভিসটা চাই। তারপরে কি দেখ, কাস্টমারকে কিন্তু কোনো হার্ডওয়্যার পারচেস করতে হলো না, কোনো সফটওয়্যারের লাইসেন্স কিনতে হলো না, ওএসের ক্ষেত্রে ভালো কোনো অপারেটিং সিস্টেমের লাইসেন্স কিনতে হচ্ছে না। কতটা ইজি, মানে যদি ধর আমি একটা কাজ শুরু করতে যেতাম, আমাকে ধর 5 জন আমার ডেভেলপার্স আছে, 5 জন ডেভেলপারের জন্য 5টা কম্পিউটার বল কি 5টা ল্যাপটপে সেগুলো থাকবে, সেখানে ধর আমাকে একটা ওএস ইনস্টল করতে হতো, তার জন্য হার্ডওয়্যার লাগতো, সেটাও পারচেস হয়তো করতে হতো। তারপর আমার যদি ডেটাবেস লাগে তাহলে সেখানেও কোনো একটা লাইসেন্সের জন্য টাকা যেত, অন্য কোনো সফটওয়্যার লাগলে সেখানেও লাইসেন্সের জন্য টাকা যেত। তো এই যে এতগুলো জিনিস যেগুলোকে আমাকে নিয়ে ভাবতে হতো যদি আমি এরকম কোনো অনলাইন সার্ভিস না নিতাম, লাইক প্যাস আর কি, মানে আমি সব কিছুই আমার লোকাল মেশিনে করব, ক্লাউডে নয়, তাহলে আমার ক্ষেত্রে অনেকটা বেশি কস্ট হয়ে যেত। কারণ যেহেতু ওই সার্ভিসগুলোকে আমাকে নিজে করতে হচ্ছে, যদি কোনো সার্ভার থাকে সেটাকে আমাকে ইনস্টল করতে হবে, ইনফ্যাক্ট আমার ইন্টারনেট চার্জেস, রাইট, সেটা তো বলছিলামই না এতক্ষণ যে আমার যদি কোনো লোকাল মেশিনে হয় তো সেখানে আমার নিশ্চয়ই ইন্টারনেটও খরচ হবে, তো ইন্টারনেট চার্জেসও লাগবে আলাদা করে, আমাকে সার্ভার বসাতে হতে পারে, আমাকে সার্ভারের জন্য আলাদা আরও খরচ লাগতে পারে। তো এরকম অনেক জিনিস আছে যেগুলো আমি যদি লোকালি করতে চাই তাহলে সেখানে খরচ আমার অনেকটাই বেশি হবে। যেখানে আমার এই প্যাস যদি সার্ভিসটাকে আমি নিয়ে নিই কোনো কাস্টমার মানে কোনো ক্লাউড প্রোভাইডারের কাছ থেকে, তাহলে সেটা আমার কাছে অনেকটাই লোয়ার কস্টে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বলতে পারি এখানে কাস্টমারের কি করতে হচ্ছে না, কাস্টমার ডাজন্ট নিড টু পারচেস, তাই না, doesn't need to purchase হার্ডওয়্যার সফটওয়্যার এই জিনিসপত্রগুলো। ঠিক আছে, আর ধর বলছে সেকেন্ড বেনিফিটস বলছি স্কেলেবিলিটি। ব্যাপারটা কী করে বোঝাই, হ্যাঁ দেখ স্কেলেবিলিটি বলতে বোঝাচ্ছি যে ধর আমি আজ প্ল্যাটফর্ম মানে প্যাস এই সার্ভিসটা নিয়েছি, মানে কিনেছি, কেনা যায় বেসিক্যালি, কেনাও যায়, রেন্টও নেওয়া যায়, অনেক রকম ব্যাপার স্যাপার আছে, কীভাবে সেগুলোকে আমি ইউজ করব বা কীরকম ইউজেজ অনুযায়ী ভাড়া নেবো এসব করা যায় আর কি। তো ধরলাম আমি কিনেইছি, সেই হিসাবে যদি ভাবি, তো যদি প্ল্যাটফর্মের সার্ভিস আমি কিনে থাকি বা বেসিক্যালি সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যদি আমি রেন্টে নিয়ে থাকি বা একটা পিরিয়ডের জন্য আমি সেটাকে বলে থাকি যে এতটা পিরিয়ডের জন্য আমি লিজে নিয়ে থাকি, এই জিনিসগুলো করা যায় ক্লাউডের ক্ষেত্রে। তো ধর আমি নিয়েছি এরকম, তার মধ্যে 10 জন কাজ করছে, আমার 10টা লোক আছে, তাই 10টা মেশিন আছে, সেই মেশিনগুলোর জন্য হয়তো আমি নিয়েছিলাম, এই সার্ভিসটা নিয়েছি, তারা কাজ করছে সেখানে দিয়ে ঠিকঠাক কাজ চলছে। এবার ধর হঠাৎ করে আমার হঠাৎ করে 2 দিন বা 3 দিনের জন্য বেশি লোক লাগবে, তো তখন কি করা হয়, মানে এরকম কাজ হয় আমার হয়তো একটা আর্জেন্ট কাজ চলে গেছে, যার জন্য হয়তো আমার বেশি মেশিনের মধ্যে কাজ করাতে হচ্ছে, মানে ধর বেশি প্ল্যাটফর্ম আর দরকার হচ্ছে কোনো কারণে, তখন আমি কি করব, তখন কিন্তু আমি আমার ক্লাউড প্রোভাইডারকে বলবো যে আমার হঠাৎ করে দরকার পড়ে গেছে, যে আমি আরও বেশি মেশিন চাই, আমার আরও বেশি প্ল্যাটফর্ম চাই, আমাকে ইমিডিয়েটলি প্রোভাইড করতে হবে। তাহলে সেই জিনিসটা কিন্তু এই যে একটা অদ্ভুত একটা সিচুয়েশন তৈরি হয়ে যাওয়া, সেটা যদি নর্মালি লোকালি হতো, তুই ভাব লোকালি যদি হয় তো তোর পক্ষে সেটাকে করাটা কতটা কঠিন কাজ, কারণ তোকে তখনই হয়তো কতগুলো মেশিন কিনতে হবে, তাদের জন্য তোকে ভাবতে হবে, তাদের সফটওয়্যার বল, লাইসেন্স বল,
হার্ডওয়্যার অপারেটিং সিস্টেম, ডেটাবেস, মানে অনেক কিছু, ইনফ্যাক্ট সার্ভার্স, মানে অনেক কিছু আছে যেগুলোকে তোকে টেক কেয়ার করতে হবে। এরকম হঠাৎ করে ইমিডিয়েটলি মানে তোর যদি কোনোভাবে রিসোর্স বাড়াতে হয় বা সেই রিসোর্সের নিয়ে কাজ করাতে হয়, তাহলে তোকে ইমিডিয়েটলি সেখানে অ্যাকশন নিতে হবে। বাট সেটা কি সম্ভব যদি তুই লোকালি করিস? কারণ তোর তো এই জিনিসগুলো করতে একটু টাইম লেগে যাবে। কিন্তু যদি প্যাস সার্ভিস প্রোভাইডারের কাছে আমি গিয়ে বলি, তাহলে তারা খুব ইজিলি আমাকে আরও 5টা কি 10টা যে কটাই আমার প্ল্যাটফর্ম দরকার হোক না কেন, আমায় কিন্তু হাতে 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 অ্যাসাইন করে দিয়ে দেবে। আমি তাতে ইমিডিয়েটলি কাজ শুরু করে দিতে পারবো। এটাই হচ্ছে সুবিধা বলতে পারিস। ওই জন্য স্কেলেবিলিটি বলছে যে এটাই সুবিধা, যতক্ষণই আমার দরকার, সেটা আমার যতক্ষণের জন্যই দরকার হয়। সেটা যদি 24 ঘন্টার জন্য দরকার হয় তাহলে আমাকে 24 ঘন্টার জন্য দেবে। যদি আমার 24 দিনের জন্য দরকার তাহলে আমাকে 24 দিনের জন্য দেবে। বাট সেটা প্রথম কথা হচ্ছে খুব ইজিলি, মানে খুব ফ্লেক্সিবলভাবে আমি পেয়ে যাব। আমি জাস্ট বলবো আর পেয়ে যাবো, এরকম ব্যাপারটা আর কি কাইন্ড অফ। ইনফ্যাক্ট ধরো আমার যদি মনে হয় যে আমার আর্জেন্ট যে কাজটা ছিল সেটা মিটে গেছে, তাহলে আমি ভেবেছিলাম যে 5 দিন আমার লাগবে আর্জেন্ট কাজটা মিটতে, সেটা হয়তো 3 দিনে মিটে গেল। তারপরে আমি কি বাকি 2 দিনের টাকাটা টানবো? মানে বাকি 2 দিনের টাকাটা না, সেটা কোনো দরকার নেই। আমি যদি বলি যে আমার কাজ শেষ হয়ে গেছে, আমি 5 দিনে এক্সটেন্ড করছি না, আমার 3 দিনের মধ্যেই কাজটা শেষ হয়ে গেছে, তখন কিন্তু খুব ইজিলি আমি স্কেল ডাউন করতে পারি। খুব ইজিলি ক্লাউড প্রোভাইডার কী করবে, তার যেগুলো যেগুলো অ্যাসাইন করেছিল সেগুলোকে সরিয়ে নেবে। তার মানে এই যে স্কেল আপ করে দিলাম আমি চট করে, আমার দরকার পড়লো আবার যেই আমার এখন দরকার পড়ছে না আমি স্কেল ডাউন করে দিচ্ছি। কারণ আমার তো আফটার অল কস্টটা নিয়েই ভাবতে হবে যে আর যদি আমি ইউজ না করি সেটা টাকাটা আমি কেন দেবই বা, তাই না? তার মানে এই যে স্কেল আপ করা, স্কেল ডাউন করা, যে স্কেলেবিলিটিটা হচ্ছে খুব ফ্লেক্সিবল এই প্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটাই লিখি যে resources can be scale up and scale down easily. ঠিক আছে, আর কি কি আর হতে পারে? আর ধর হতে পারে আপডেটেড সফটওয়্যার সিস্টেম, আপডেটেড সফটওয়্যার সিস্টেম মানে ধর আমার যদি আমি অনেকগুলো সফটওয়্যার নিয়ে কাজ করছি লোকালি উইদাউট এনি ক্লাউড, তো সেক্ষেত্রে আমার কি প্রবলেম আসতে পারে যে ধর সফটওয়্যারগুলোকে আপগ্রেড করানো, বা সেটা যদি কোনো আপডেট হয় সেটাকে চেঞ্জ করানো আপডেটটাকে, বা লাইসেন্সটাকে রিনিউ করানো, নতুন আপডেট এসে সেটা নিয়ে ভাবা, বা সেটার উপর কাজ করা, এই জিনিসগুলো দরকার পড়তে পারে, তাই না? রিনিউ করতে হচ্ছে বা সেটাকে আপডেট করতে হচ্ছে, আর আপডেট করতে হলে সেটাকে টাইমলি আপডেট করতে হবে। তো সেগুলো নিয়ে আমাকে ভাবতে হবে যদি আমি লোকালি ইনস্টল করে থাকি বা সামথিং লাইক দ্যাট। কিন্তু জিনিস ভেবে দেখ, যদি আমার একটা ক্লাউড প্রোভাইডার আমাকে প্রোভাইড করে কোনো সফটওয়্যারটাকে, তো সেই সফটওয়্যারটার আপডেট বল বা সফটওয়্যারটার ক্ষেত্রে মেনটেনেন্সের যে কাজটা থেকে থাকে, মানে সেটাকে টাইম টু টাইম আপডেট করানো, লাইসেন্স রিনিউ করানো, এই কাজগুলো কিন্তু কোনোটাই আমার মাথায় থাকবে না, মানে কোনোটাই আমাকে নিয়ে ভাবতে হচ্ছে না, আমাকে কাস্টমারকে ভাবতে হচ্ছে না, সবটাই যে ক্লাউড প্রোভাইডার তার উপর নির্ভর করছে, সেই কিন্তু খুব ইজিলি এই জিনিসগুলোকে সলভ করে দিতে পারে। আমি জানতে পারবো না হয়তো যে কখন আমার সফটওয়্যারটা আপডেট হয়ে গেল, হয়তো আপডেট হওয়ার পরে কি আমি নোটিফিকেশন পাবো যে সফটওয়্যারটা আপডেট হয়ে গেছে। তার মানে একটা সফটওয়্যারকে যে আমি ইউজ করছি সেখানে সেটাকে নিয়ে চিন্তা করতে আমাকে হচ্ছে না কিন্তু,
খুব ইজিলি আমার সেই সফটওয়্যারটাকে নিয়ে, সফটওয়্যার যে মানে কোনো একটা সফটওয়্যারের ক্ষেত্রে যে সিস্টেমটাকে যে মেনটেন করার যে কাজগুলো, সেই কাজগুলোও কিন্তু আমি ক্লাউড প্রোভাইডারের কাছ থেকে খুব ইজিলি পেয়ে যাচ্ছি, সেটাকে নিয়ে আমার ভাবতে হচ্ছে না। তাহলে সেটাও একটা বড় ব্যাপার, বেনিফিটই বলতে, এর জন্য এটাকেও একটা বেনিফিট বলা হচ্ছে যে সফটওয়্যারের দিক থেকেও যে সফটওয়্যারটা আমাকে প্ল্যাটফর্ম প্যাসে আমাকে প্রোভাইড করছে, যেটা বা যতগুলো সফটওয়্যার, কোনোটাকে নিয়েই আমার সেরকম ভাবতে হচ্ছে না, বা সেগুলোর মেনটেনেন্স নিয়ে আমাকে ভাবতে হচ্ছে না, তাই না? তাহলে আমি বলতে পারি যে সফটওয়্যার মেনটেনেন্স, সফটওয়্যার মেনটেনেন্স সফটওয়্যার মেনটেনেন্স, তাই না? সফটওয়্যার মেনটেনেন্স is not the issue, is not the issue of vendor, তাই না? সেটা আমার প্রোভাইডার দেখে নেবে। আচ্ছা, আর হতে পারে আরেকটা বেনিফিট আছে, ধর লেস অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। লেস অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড মানে ধর আমার কী বলা যায়, মানে ধর একটা সার্ভিস যখন আমি চালাই বা সেটাকে ইউজ করি, তখন সেটার অ্যাডমিনিস্ট্রেশনটাও তো আমাকে দেখতে হয়, তাই না? যে একটা সফটওয়্যারকে আমি কিনেছি বা সেই সফটওয়্যারটার আমি লাইসেন্স কিনেছি, তো সেই সফটওয়্যারটাকে বা ডেটাবেসটাকে, সেগুলোর অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব, এই সবগুলোও তো আমাকেই রাখতে হয়। কারণ আফটারঅল আমি সেটা ইউজ করছি, তো সেটা ঠিকঠাক ইউজ হচ্ছে কি না, বা সেটার মানে সেটাকে অ্যাজ আ অ্যাডমিন ঠিকঠাক সেটার মেনটেনেন্স হচ্ছে কি না, এই সব জিনিসগুলোও তো আমাকে খেয়াল রাখতে হয়, তাই না? কারণ খুব স্বাভাবিক, কারণ জিনিসটাকে ফাইনালি আমি ইউজ করব, তো আমি যদি জিনিসটাকে ইউজ করছি, সেটাকে পারফেক্টলি ইউজ আমাকে করতে হবে। আর তার জন্য অবশ্যই তার যেটা আমার অ্যাডমিনের জন্য সেটা যেটা দরকার, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো হয়, সেটা সেই সফটওয়্যারের আপডেট হোক, বা তার কোনো মডিফিকেশন হোক, বা সেটা কোনো মেনটেনেন্স হোক, সেটা সফটওয়্যারের বল কি সার্ভার্সের বল, বা তোর আর কি আছে বল, ডেটাবেস বল, অপারেটিং সিস্টেম বল, হার্ডওয়্যারের ক্ষেত্রে বল, মানে যে কোনো জিনিসের ক্ষেত্রেই আমার যে একটা ওভারহেড থাকছে, সেটাকে নিয়ে আমাকে সেটার মেনটেনেন্সটাকে নিয়ে যে আমার চিন্তা করতে হয় নর্মালি, যদি আমার লোকালি এইসব জিনিসগুলো থেকে থাকে, তখন সেই পুরোটা কি মেনটেন করার দায়িত্বটাও যে অ্যাডমিনিস্ট্রেটিভে আছে তার উপর পড়ছে, তাই না? কিন্তু এক্ষেত্রে কিন্তু আমার সেখানে সেরকম কিছুই হচ্ছে না। এখানে পুরো অ্যাডমিনিস্ট্রেশনের যে বড় একটা হিউজ দায়িত্ব, এটা কিন্তু পুরোপুরি আমার যে ক্লাউড প্রোভাইডার, যার থেকে আমি কিনছি সার্ভিসটা বা বড় করছি বা নিচ্ছি হোয়াট এভার, তো তার উপরে কিন্তু এই দায়িত্বটাও পড়ছে। তাহলে আমি বলতে পারি যে অ্যাডমিনিস্ট্রেশন ইজ ডান বাই ক্লাউড প্রোভাইডার। ঠিক আছে, তাহলে বেনিফিটসগুলো বোঝা গেছে। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আমরা আবার প্যাসের বাকি জিনিসগুলো দেখব।